ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা নিঃস্বার্থ ভালোবাসার করুণ পরিণতি সম্পর্কে জানবো। তো আমাদের গল্পের নাম হচ্ছে ফেডরা। এটা একটা রোম্যান্স ট্র্যাজেডি, আর এটাকে আমরা রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে পারি। আমাদের এই ট্র্যাজেডিটা লিখেছেন সুলেখা। এখন আমরা মেইন গল্পটিতে তিনজন ক্যারেক্টারকে পাই। এখানে আমাদের তিনজন ক্যারেক্টার মুখ্য, আর মাঝে মাঝে আমরা নার্স ক্যারেক্টারকে পেয়ে থাকি। তাহলে চলো এখন তিনজন ক্যারেক্টার সম্পর্কে আমরা জানবো। আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে ফেডরা, যে হচ্ছে আমাদের এই ট্র্যাজেডির হিরোইন, যার বিয়ে হয়েছে থিসিয়াসের সাথে। থিসিয়াস একজন রাজা, যে কিনা আন্ডার ওয়ার্ল্ডে গেছে নিজের বন্ধুর বউকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসার জন্য। আর এদিকে আমাদের আরেকটা মেইন ক্যারেক্টার হচ্ছে হিপোলিটাস, যে হচ্ছে ফেডরার সৎ ছেলে, মানে স্টেপ সন। তাহলে আমরা এখানে কি বুঝলাম? স্টেপ সন বলতে এই থিসিয়াসের যে প্রথম বিয়ে করেছিল সেই প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে হিপোলিটাস। তাহলে ফেডরা হচ্ছে হিপোলিটাসের সৎ মা। এদের মা ছেলের সম্পর্ক কিন্তু সৎ সৎ মা ছেলেরা। তো এই হিপোলিটাস সম্পর্কে যদি একটু বলি, এই হিপোলিটাস হচ্ছে আমাদের এই গল্পের হিরো। সে হচ্ছে প্রিন্স, মানে কিং এর ছেলে প্রিন্স। আর সে মেয়েদের একদমই পছন্দ করতো না। সে বলতো যে মেয়েরা হচ্ছে সকল পাপের দরজা, মানে সকল পাপের সূচনা বা ধ্বংসের সূচনা মেয়েদের থেকেই হয়। সো সে মেয়েদেরকে একদমই পছন্দ করতো না। সে কি পছন্দ করতো? সে হান্টিং পছন্দ করতো, অর্থাৎ শিকার পছন্দ করতো। এমনিতে রাজার ছেলেরা ভোগ বিলাসিতায় জীবন পার করে দেয়, কিন্তু আমাদের হিপোলিটাস একটু আলাদা ছিল। সে ভোগ বিলাসিতা, নারী বিলাসিতা এগুলো পছন্দ করতো না। ও প্রকৃতি ভালোবাসতো, হান্টিং করতে পছন্দ করতো, মানে শিকার করতে পছন্দ করতো। আর সে ওয়ার্শিপ করতো ডায়ানা নামের একজন দেবীকে। যেই দেবীর নিয়ম ছিল যে যারা তাকে ভক্তি করবে বা পূজা করবে তাদেরকে অবিবাহিত থাকতে হবে। তো সেই অনুযায়ী হিপোলিটাস এমনিতেও মেয়েদের পছন্দ করতো না, আরো একটা দেবীকে পূজা করতো। একটা চরিত্র নার্স সম্পর্কে আমরা জানবো। এই নার্সটা হচ্ছে ফেডরাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। এটি হচ্ছে ওল্ড লেডি। সে ফেডরার দেখাশোনা করত। তো ফেডরা যখন হিপোলিটাসের প্রেমে পড়ে, তখন সে মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে এটা ঠিক নয়, সে তো আমার ছেলে হয়। মানে তার ইমোশনটা, প্যাশনটা কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই পেরে না ওঠে। পরে এই নার্সের সাথে সে তার কথা শেয়ার করে যে আমি হচ্ছে হিপোলিটাসকে ভালোবেসে ফেলেছি। তখন নার্স ওইটা শুনে তো অনেক অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। ওকে বোঝায় যে তুমি এটার পরিণতি সম্পর্কে জানো না, এটা ঠিক না, তুমি ভুলে যাও। মানে অনেক বোঝানোর চেষ্টা করে ফেডরাকে, কিন্তু ফেডরা কিছুতেই বুঝতে পারে না। সে নার্সকে উল্টো বোঝায় যে আমি এটা কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু আমার হালটা এমন, যেমন সাগরে যখন শিপ চলে, মানে জাহাজ চলে এবং ঝড় উঠলে তাদের যেমন উথাল পাথাল অবস্থা হয়, আমারও সেরকম অবস্থা। আমি সেখান থেকে ফিরে আসতে পারবো না, মানে অনেকটা ওকে ছাড়া বাঁচবো না টাইপ কথাবার্তা, ঠিক আছে? তো দেন এখন তো ও, নার্সটা ওকে বোঝানোর চেষ্টা করলো যে এসব ঠিক না, এসব করো না, কিন্তু ও তো শুনলো না। এখন আর কি করার? যেহেতু নার্সটা ছোটবেলা থেকে হচ্ছে ফেডরাকে মানে দেখাশোনা করে আসছে, তো ফেডরার প্রতি ওর একটা দুর্বলতা কাজ করে, মাতৃত্ব বোধ করে নিজের, মানে ফেডরাকে মেয়ের মতো ভালোবাসে। তো সেজন্য যখন দেখলো যে ফেডরাকে বোঝানো সম্ভব হচ্ছে না, তখন নার্সটা ফেডরাকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। তখন এই নার্স যায় হচ্ছে হিপোলিটাসের কাছে, গিয়ে ওকে অনেক ভাবে নানান ভাবে বোঝানোর চেষ্টা করে যে তুমি হচ্ছে রাজার ছেলে, তুমি কেন এসব, মানে তোমার যে অপরচুনিটিস গুলো আছে এগুলো কেন তুমি ভোগ করছো না? নারী সম্পত্তি এসব কেন ভোগ করছো না? তোমার বাবার জায়গা তোমার নেওয়া উচিত। এরা বলতে চাচ্ছে বাবার জায়গা নেওয়া মানে ফেডরাকে বিয়ে করা, মানে মাকে বিয়ে করা, ওরকম। কিন্তু ও ও মনে করেছিল যে বাবার জায়গা নেওয়া, যেহেতু বাবা ফিরে আসছে না, এত বছর হয়ে যাচ্ছে, তাহলে হয়তো রাজ্য সামলানোর কথা বলছে, এরকম কিছু। তো তখন ও বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু বুঝতে পারে না এই সময় এই কথোপকথনের মাঝে ফেডরা আমাদের চলে আসে এবং ওদের কথার সুযোগে একসময় ও পড়ে যাওয়ার ভান করে। তারপরে হিপোলিটাস সেখানে যায় এবং সুযোগ বুঝে সে তার মনের কথা ওকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, হচ্ছে আমি তোমাকে চাই। এটা শুনে তো আমাদের হিপোলিটাস অনেক রেগে যায়, প্রচন্ড রেগে যায়। সে ফেডরাকে মারতে যায় এই কথা শুনে, তরোয়ার দিয়ে মারতে যায়, কিন্তু এটা ফেডরা ধরে ফেলে এবং
ও এত বেশি রেগে যায় ফেডরার প্রতি, বলে যে তরোয়াল দিয়ে যদি তোমাকে আমি মারি তাহলে এই তরোয়ালটাও আমার অপবিত্র হয়ে যাবে। তো এটা বলে সে তরোয়ালটা ওখানে ফেলে দিয়ে ওখান থেকে প্রাসাদ থেকে বের হয়ে চলে যায়। ঠিক সেই সময় আমাদের থিসিয়াস গল্পে চলে আসে। এসে যখন ফেডরার ওই অবস্থা দেখে, মানে একদম বিধ্বস্ত অবস্থা, তখন বলে কি হয়েছে। দেন এরা দুইজন ষড়যন্ত্র করে ওই অপমান যে করলো, ও তোর ভালোবাসা একসেপ্ট করেনি, পরে যে অপমান করলো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য বলে যে তোমার ছেলে আমাকে এরকমই কুপ্রস্তাব দিয়েছিল। তো তখন থিসিয়াস আমাদের বইয়ের কথা বিশ্বাস করে নেয় এবং কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো কোনো কিছুই গ্রাহ্য করে না। না করে আহ, সে হচ্ছে অভিশাপ দেয়। অভিশাপ দেয় হচ্ছে হিপোলিটাসকে, যে এই পাপের শাস্তিও পাবে, ওর যেন একটা করুণ মৃত্যু হয়। আর ওর হচ্ছে অভিশাপটা তখনই ফলে যায়, কারণ ওর কাছে একটা বর ছিল, নেপচুনের একটা বর ছিল যে তুমি যা চাইবে একবার সেটা হবে। তো ও সে বর হিসেবে তার নিজের ছেলের মৃত্যু কামনা করে। তো সেই সময় আমাদের হিপোলিটাস সাগরের ঘোড়ায় চলে যাচ্ছিল, সাগরের ওই মানে তীর দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল। তখন সাগর থেকে একটা মনস্টার বের হয় এবং ঘোড়াগুলো সেটা থেকে ভয় পেয়ে যায়। তখন ঘোড়াগুলো ছুটতে শুরু করে। ওই সময় হিপোলিটাসের পাটা ঘোড়ার ইয়ের সাথে বাঁধা ছিল। তো তখন ওর মাথা নিচ দিকে চলে যায়, পাটা শুধু বাঁধা থাকে ঘোড়ার সাথে, আর মাথাটা নিচে চলে যায় এবং নিচে যত কিছু আছে মানে গাছ যত কিছু আছে ভাঙা জিনিসপাতি সবকিছুর সাথে হচ্ছে হিপোলিটাস বাড়ি খেতে থাকে, মাথা বাড়ি খেতে থাকে, এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ও মারা যায় ওখানে। তো একটা মেসেঞ্জার তখন প্যালেসে আসে, এসে বলে যে হচ্ছে হিপোলিটাস মারা গেছে। দেন সবকিছু বলে এইভাবে মারা গেছে। তোর করুণ কথা শুনে ফেডরা তখন হচ্ছে খুব গিল্টি ফিল করে যে ও তো নির্দোষ ছিল, আমি তো ওকে হচ্ছে প্রপোজাল দিয়েছিলাম, ও তো মানে মোরালিটি ঠিক রেখেছিল, ও তো কোনো খারাপ কাজ করেনি, কোনো কুপ্রস্তাব দেয়নি। তখন ওর মধ্যে একটা গিল্টি ফিল চলে আসে। তখন ফেডরা আত্মহত্যা করে এবং ওটা প্রকাশ করে দেয়, প্রকাশ করে যে ও কিছু করেনি, আমি ওকে হচ্ছে প্রপোজাল দিয়েছিলাম। তো এটা শুনে আর ওটা বলে হচ্ছে আমাদের ফেডরা আত্মহত্যা করে। তারপরে এটা শুনে তোর বাবা মানে কিং এর অবস্থা, থেসিয়াস এর অবস্থা খারাপ হয়ে যায় যে কোনো কিছু না জেনেই সে শুধুমাত্র বইয়ের কথা শুনে নিজের ছেলেকে, এত ভালো ছেলেকে, সব ছেলেকে অভিশাপ দিয়ে মেরে ফেললো। তো পরে বলে ঠিক আছে, মানে বুঝতে পারছো কিরকম অবস্থা হবে। তো পরে বলে যে আমার সন্তানের যে লাশ আছে টুকরোগুলো জড়ো করতে বলে, এবং বলে আমার সন্তানকে আমি হচ্ছে রাজকীয় মর্যাদায় হচ্ছে সমাধি দেব, মানে অন্ত্যেষ্টিক্রিয়া করবে, দাফন করবে রাজকীয় মর্যাদায়। আর ফেডরা যেহেতু সে কলঙ্কিত অপবিত্র নারী, তো তাকে একদম হচ্ছে মাটির একদম গভীরে হচ্ছে পুঁতে ফেলা হোক বা কবর দেওয়া হোক। তো এইভাবে আমাদের ট্র্যাজেডিটা শেষ হয়। তো আমাদের এই ট্র্যাজেডির মেজর থিমস গুলো এখানে দেওয়া হয়েছে। মেজর থিমস হচ্ছে আনকন্ট্রোল প্যাশন, মানে এই যেটা আমরা ফেডরার মধ্যে দেখতে পেয়েছি, সে নিজের যে ভালোবাসা ফরবিডেন লাভ ওইটাকে সে কখনোই কন্ট্রোল করতে পারেনি, এটা জানা সত্ত্বেও যে এটা ঠিক নয়। রিজন ভার্সেস ইমোশন, রিজন এখানে হিপোলিটাসকে প্রেজেন্ট করে, কারণ সে সবকিছু ন্যায়সঙ্গত ভাবে করতো। কিন্তু ইমোশনটা আমরা ফেডরার মধ্যে দেখতে পাই, কারণ সে তার ইমোশনকে কোনোভাবেই দাবিয়ে রাখতে পারেনি। সে কোনো কিছু কারণ দিয়ে জাজ করেনি, রিজন দিয়ে জাজ করেনি, শুধু ইমোশনের উপরই সবকিছু জাজ করেছে। গিল্ট অ্যান্ড শেম যেটা আমরা ফেডরার মধ্যে দেখতে পাই, পরে যখন ওর কারণে হিপোলিটাস মারা যায় তখন তার মধ্যে আমরা গিল্ট দেখতে পাই। ট্রুথ অ্যান্ড ডিসিপশন, ট্রুথটা হচ্ছে হিপোলিটাস এটা রিপ্রেজেন্ট করে, ডিসিপশন তো ফেডরা রিপ্রেজেন্ট করে। নেচার ভার্সেস সিভিলাইজেশন, নেচার হিপোলিটাস সবসময় প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসতো, হান্টার করতো, তো নেচার রিপ্রেজেন্ট করে। আর সিভিলাইজেশনটা প্রাসাদের মতো ফেডরা থাকতো, সে রিপ্রেজেন্ট করে। তো এই ছিল আমাদের গল্প। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা ঘৃণাই হোক বা ভালোবাসাই হোক বা যে কোনো কিছু। অন্য কিছু তো নাই, এমনকি ভালোবাসাও অতিরিক্ত বেশি ভালো নয়, কারণ সেটা ভালোর দিকে যায় না, ভালো না করে বরং ধ্বংসের দিকেই যায়।